আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের ইস্যুতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক, এখনই দাম না বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী। সরবরাহ ঘাটতিতে ফিলিং স্টেশনে লম্বা লাইন। আর্থিক খাত সংস্কারের পথ নকশা জানতে চায় আইএমএফ। গভর্নরের সাথে প্রতিনিধি দলের বৈঠক। কিস্তি ছাড়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। আজও চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। নানা অনিয়মের কারণে চানখারপুলে একটি ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা। এআই এর দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনের সম্মেলনে ডাক্তার জুবাইদা রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির সংকট মোকাবেলায় কাজ করছে সরকার, কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের আশা, সরকারের গৃহীত পদক্ষেপে কোনো সংকট তৈরি হবে না। সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা তিনি বলেন। তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে অস্থিরতা তৈরি হয়েছে, সেটি সরকারের মধ্যে একটি চাপ সৃষ্টি করেছে। সংকট মোকাবেলায় জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, দাম বাড়বে ভেবে কোনো পাম্প মালিক তেল মজুত করার চেষ্টা করছেন। সরকার বিষয়টি দেখছে বলেও জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যেসব পাম্প খোলা সেগুলোতেও লম্বা লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। অনেকে রাতভর অবস্থান করেছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। সামান্য তেল সংগ্রহের আশায় কেটেছে নির্ঘুম রাত। সকালেও পাল্টায়নি সেই চিত্র। চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে নগর জীবন। পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজ সব জায়গায় পড়েছে নেতিবাচক প্রভাব। আর্থিক খাত সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ঢাকা সফররত প্রতিনিধি দল দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। রিজার্ভ ভান্ডার পরিস্থিতি ও মুদ্রা বিনিময় হার সহ আর্থিক খাত সংস্কারে অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইএমএফ। অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক থাকায় কিস্তি ছাড়ে বাধা নেই বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। গতকাল এই প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। স্প্রিং মিটিং এর পরে ওনারা যেভাবে আসে, ওদের যে একটা রিভিউ টিম আসে, ওনারা আসবেন, ওনারা এসে এই সিচুয়েশনস গুলো পর্যালোচনা করে তারপর পরবর্তী কিস্তিগুলো ছাড় করার বিষয়ে ওনারা সিদ্ধান্ত নেবেন। রাজস্ব আদায় নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। ব্যয়ের চাপ সামলাতে হিমশিম অবস্থায় সরকার। বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। 4 দফায় বৃদ্ধি করা হয়েছে আয়কর রিটার্ন জমার সময়। আইএমএফ এর ঋণ শর্তানুযায়ী আদায় করা যায়নি রাজস্ব। বাজেট ঘাটতি হ্রাস এবং ঋণের দায় মেটাতে রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, এনবিআর পৃথকীকরণ, করদাতা শনাক্ত, ডিজিটালাইজেশন করতে হবে। কর ফাঁকি বন্ধ এবং অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থাও নিতে হবে। দায়িত্ব নিয়েছে নতুন সরকার। শুরুতেই বেড়েছে ব্যয়ের চাপ। অভ্যন্তরীণ আয়ে একক ভূমিকা রাখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কিন্তু নানামুখী সংকটে রাজস্ব আয়ে তৈরি হয়েছে স্থবিরতা। রাজস্ব আদায়ের জন্য বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয় তা থেকে পিছিয়ে এনবিআর। দিন দিন বাড়ছে ঘাটতির অঙ্ক। কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি কর জিডিপির অনুপাত। এমন অবস্থায় ঋণের দায় পরিশোধ, সরকারের পরিচালন ব্যয় নির্বাহ, বাজেট বাস্তবায়ন করতে রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই। তাই এনবিআর এর দিকে নজর রেখেছে সরকার। 10-12 বছর ধরে যে রেভিনিউ কম হচ্ছে, কিন্তু আপনি জাতীয় খরচ বাড়াই দিচ্ছে, তাতে জাতীয় ঋণ বাড়ছে। এই সাইকেল থেকে রাষ্ট্রকে বের করতে হলে অবশ্যই এনবিআর চালাতে কোনো উপায় নেই। 9 লক্ষ কোটি টাকা কিন্তু আমাদের অর্থনীতি থেকে আদায় করা খুব কঠিন কাজ নয়। শুধুমাত্র কেন করা যাচ্ছে না, কারণ এনবিআর এর সংস্কার হয়নি। আলটিমেটলি
আপনাকে জনগণের কাছে যে আপনি কমিটমেন্ট করছে সেগুলি যদি পূরণ করতে হয় তাহলে ডেফিনেটলি আপনাকে এনবিআর এর দিকেই তাকাতে হবে। চলতি অর্থ বছরে জিডিপি অনুপাতে রাজস্বের অবদান 8% উন্নীত করার লক্ষ্য ঠিক করে সরকার, কিন্তু তার জন্য যে পরিমাণ রাজস্ব আদায় প্রয়োজন তা হচ্ছে না। আবার ঋণ কার্যক্রম চলমান রাখার জন্য প্রতি বছর জিডিপির 0.5% হারে রাজস্ব বৃদ্ধির শর্ত দিয়েছে আইএমএফ, কিন্তু তাও অর্জন করা কঠিন। নানা অনিয়মের কারণে রাজধানীর চানখারপুলের অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদ নেই। ব্লাড ব্যাংকে পাওয়া যায়নি চিকিৎসক, এছাড়া পাওয়া যায় আরও নানা রকম অনিয়ম। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় আরেক প্রতিষ্ঠান প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের ব্লাড ব্যাংকের লাইসেন্স না থাকায় সেটিও বন্ধ করে দেওয়া হয়। চানখারপুলের অথেন্টিক যে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি পরিচালক আছেন মইনুল হাসান, সঙ্গে তার টিম আছে, তারা এখানে অভিযান চালাচ্ছেন। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে একই চিকিৎসক 2 ধরনের সিগনেচার, তার মানে যিনি চিকিৎসক তিনি আসলে সই করেননি। আবার একটি রিপোর্ট রোগীকে দেওয়া হয়েছে, যে রিপোর্টটি কিছুক্ষণ আগে দেয়া, কিন্তু ওই ডাক্তার এখানে উপস্থিত নেই। তার মানে ওই রিপোর্টটি ডাক্তার দেখেননি, অর্থাৎ ডাক্তার নেই বাট রিপোর্ট আসলে তৈরি হচ্ছে। কারা তৈরি করছে কিংবা কী ধরনের রিপোর্ট হচ্ছে সেটি আসলে বোঝাই যায়। একই ধরনের অনিয়ম আসলে অন্যান্য যে এখানে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও পাওয়া গেছে। কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে যে ঢাকা মেডিকেলের এক কর্মচারী, যেমন একটু আগে একটি হেলথ এইড নামে একটি প্রতিষ্ঠানে দেখলাম, ঢাকা মেডিকেলের এক কর্মচারী রুগী ভাগিয়ে এনে সরাসরি সেই ল্যাবে রুগী নিয়ে এসেছে। আমাদের উপস্থিত টের পেয়ে তিনি সেখান থেকে সটকে পড়লেন। এর পাশাপাশি আরও যেসব অনিয়ম পাওয়া গেছে, যে ব্লাড ব্যাংকে চিকিৎসক নেই, ব্লাড ব্যাংকের পরিবেশ খারাপ, কিংবা তারা লাইসেন্সই করেননি, অর্থাৎ বলা চলে যে খেয়াল খুশি মতো যার যেভাবে সম্ভব সে সেভাবেই আসলে এই বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচালনা করছে। বাংলাদেশের মানুষের অনুপাতে যে পরিমাণ ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজন, তার তুলনায় আসলে অনেক বেশি প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সম্মেলনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্বের 45টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে হয় এই সম্মেলনটি। বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার জুবাইদা রহমান। 2 দিনের এই সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র